আবারও বাংলাদেশে সেনাবাহিনী পাঠানোর কথা বলছে ভারতীয় এক সংগঠন। এবার আর জাতিসংঘের শান্তি সেনা নয়, বরং ভারতের সেনা পাঠানোর মতো গুরুতর কথাবার্তা বলছে রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনটি। যেখানে তাদের নিজ দেশই এখন হাজারো সমস্যায় জর্জরিত, সেখানে তারা অপ্রাসঙ্গিকভাবে মেতে আছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা কোন উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে, এই প্রশ্নই এখন বেশি উঠছে সাধারণ মানুষের মনে। বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠনটি শ্রীলঙ্কা, মালদ্বীপে ভারতীয় সেনা পাঠানোর প্রসঙ্গ এমনকি 1971-এ মুক্তিযুদ্ধের প্রসঙ্গও টেনে এনেছে। তবে চাইলে কি কোনো একটি দেশে ভিন্ন কোনো এক দেশ তাদের সেনাবাহিনী পাঠাতে পারে? কোন ঘটনার প্রেক্ষিতে ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপে তাদের সেনাবাহিনী পাঠিয়েছিল? বাংলাদেশে কেন ভারতীয় সেনা পাঠানোর দাবি জানাচ্ছে হিন্দুত্ববাদীরা? সে সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নাওয়ের ভিডিওতে। কয়েক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর জন্য সুপারিশ করেছিলেন। একই আলোচনা উঠেছিল ভারতের পার্লামেন্টও। অথচ এবার আর জাতিসংঘের শান্তি সেনাই নয়, বরং ভারতের সেনা বাংলাদেশে পাঠানোর দাবি জানালো দেশটির এক হিন্দুত্ববাদী সংগঠন। রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের ব্যানারে গত 30 ডিসেম্বর দিল্লির জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তারা বলছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে ভারতের সামনে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো রাস্তা নেই। এই সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, 1987-তে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারেন, তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও অবিলম্বে সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার। শ্রীলঙ্কা ছাড়াও মালদ্বীপে প্রেসিডেন্ট আবুল গায়ুমের সরকারকে বিদ্রোহীদের অভ্যুত্থান থেকে বাঁচাতে ভারত তাদের সৈন্য পাঠিয়েছিল। সে ইতিহাস তুলে ধরে সংগঠনের অন্যতম আহ্বায়ক কল্যাণ কুমার রায় বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভারত সৈন্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, এমন একাধিক নজির আছে। 71-এর ঘটনা তো সবারই জানা। আমরা মনে করি বাংলাদেশে হিন্দুদের যেভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাতে ভারতের উচিত আবার সেখানে সেনা পাঠানোর কথা বিবেচনা করা। রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন আরও দাবি তুলেছে, বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে যে হিন্দুরা ভারতে আসবেন তাদের ঢালাওভাবে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতে ভারত সরকার যে সিএএ আইন করেছে তাতে প্রক্রিয়াগত জটিলতা আছে বলে দাবি করেন অরবিন্দ বিশ্বাস। বলেন, মাত্র এক পাতার একটি ফর্ম পূরণ করে বাঙালি হিন্দুদের ভারতের নাগরিকত্ব দিতে হবে। হিন্দু মানেই সে ভারতের নাগরিক, ফলে কোনো হিন্দুকে বিদেশি নাগরিক বলে গ্রেফতার করা যাবে না। এই সংগঠনটি আরও বলেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে, অথচ সে দেশের পুলিশ প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ নিষ্ক্রিয়। প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয়। ওই সন্ন্যাসীকে আইনি সহায়তা না দেওয়া হলে এবং তিনি মুক্তি না পেলে আন্তর্জাতিক স্তরে আরো তীব্র আন্দোলন চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আমেরিকা থেকে মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে শুধু এই ইভেন্টে যোগ দিতেই দিল্লিতে এসেছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অ্যামনেস্টি বা হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কিংবা বিবিসি, সিএনএন এর মতো আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কিছুই বলছে না। তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গাজা বা সিরিয়াতে সামান্য কিছু হলেই যারা সর্বনাশ হয়ে গেল বলে চিৎকার জুড়ে দেয়, তারা কেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হতে দেখেও নীরব? সেই প্রশ্ন তোলেন এই অ্যাক্টিভিস্ট। তবে 20 জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলেও আশা প্রকাশ করেন প্রিয়তোষ দে। মার্কিন মানবাধিকার কংগ্রেসের একজন কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত এই অ্যাক্টিভিস্ট আরও জানান, তাদের কাছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের এমন বহু ভিডিও আছে যেগুলো এতই অমানবিক বা যন্ত্রণাদায়ক যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশেরও যোগ্য নয়। এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং ঢাকাতে মোহাম্মদ ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো দরকার বলেও মন্তব্য করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি ব্যতীত অন্য সময়ে চাইলে কি একটি দেশ অন্য কোনো দেশে তাদের সেনাবাহিনী পাঠাতে পারে? উত্তর হচ্ছে কোনোভাবেই পারে না। এক্ষেত্রে দরকার এই বিষয়ে শক্ত দ্বিপাক্ষিক চুক্তি অথবা যে দেশে সেনা পাঠানো হবে সেই দেশের সরকারের অনুমতি। কিছু ক্ষেত্রে প্রধান বিরোধী দল সহ সব রাজনৈতিক দলেরই অনুমতি প্রয়োজন। যদি কোনো দেশে এমন কোনো গৃহযুদ্ধ বা পরিস্থিতির সৃষ্টি হয় যা দেশটির সরকার সামলাতে ব্যর্থ হচ্ছে, তখন সেই সরকার অন্য কোনো দেশের কাছে সেনাবাহিনীর সাহায্য চাইতে পারে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি মোটেও এরকম না। তাই ভারত যদি এখন বাংলাদেশে সেনা পাঠায় তবে সেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করা। এবার চলুন জেনে নেওয়া যাক ভারত কেন শ্রীলঙ্কা এবং মালদ্বীপে সেনা পাঠিয়েছিল। 80-এর দশকে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ যখন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে, তখনই ভারতের কাছে সাহায্য চায় শ্রীলঙ্কা। এরপর সেখানে সেনা পাঠাতে উদ্যোগী হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কলম্বো গিয়ে সেই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জে.আর. জয়বর্ধনের সাথে দেখা করেন। 1987 সালের 29 জুলাই ইন্দো শ্রীলঙ্কা শান্তি চুক্তি হয়। সই করেন রাজীব গান্ধী ও জে.আর. জয়বর্ধনে। দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পরই দ্বীপরাষ্ট্রে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। তবে ভারত যখন শান্তিরক্ষী বাহিনী পাঠায় তখন প্রথমে বলা হয়েছিল কোনো বড় সামরিক অভিযানে অংশ নেবে না ভারতীয় সেনা। কিন্তু কয়েক মাস পরই এলটিটি এর সঙ্গেও একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারতের শান্তিরক্ষী বাহিনী। শ্রীলঙ্কায় নিয়োজিত ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ধর্ষণ, নির্যাতন ও বিনা বিচারে
কেলেঙ্কারি, গ্রেফতার সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে। কিন্তু কিছু নিরপেক্ষ সংস্থার তথ্য মতে ভারতীয় শান্তিরক্ষী ও LTTE এর যোদ্ধারা যুদ্ধকালে বেসামরিক জনসাধারণের নিরাপত্তার উপর কোনো গুরুত্বই দেয়নি। শ্রীলঙ্কায় 32 মাস ব্যাপী ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপের ফলে প্রায় 1200 ভারতীয় সৈন্য ও 5000-এর বেশি শ্রীলঙ্কার নিহত হয় এবং কয়েক হাজার ভারতীয় সৈন্য গুরুতরভাবে আহত হয়। এছাড়া এই অভিযানে ভারতীয় সরকারের 10.3 বিলিয়নেরও বেশি ভারতীয় রুপি ব্যয় হয়। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের এই হস্তক্ষেপের আগে পরে আরো অনেক ঘটনা আছে। এমনকি এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই LTTE এর এক নারী সদস্যর আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী। অন্যদিকে 1988 সালের 3রা নভেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মালদ্বীপ থেকে সাহায্য চেয়ে জরুরি টেলিফোন আসে। শ্রীলঙ্কান বিদ্রোহী সংগঠনের সাহায্যে মালদ্বীপে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন আব্দুল্লাহ লুতুফি। এরপরই মালদ্বীপের জাতীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা। কথিত আছে তখন সাহায্যের জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট ভারত ছাড়াও অনুরোধ জানায় পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, আমেরিকা এবং ব্রিটেনের কাছে। এদের কাছে সেনা দিয়ে সাহায্যের আবেদন জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, কিন্তু এরা কেউই সাড়া দেয়নি। অন্যদিকে সাহায্য চেয়ে ফোন আসার মাত্র 9 ঘন্টার মধ্যে মালদ্বীপে সেনা পাঠিয়ে দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। মালদ্বীপে ভারতের সেনার এই অভিযান অপারেশন ক্যাকটাস নামে পরিচিত। এই ঘটনা নিয়ে করণ জোহরের প্রযোজনায় সালমান খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে মালদ্বীপে মুইজ্জু সরকার ক্ষমতায় আসার পর ভারত বিদ্বেষ বাড়তে থাকে এবং সেখান থেকে ভারতীয় সেনা সরিয়ে আনা হয়, যার ফলে বন্ধ হয়ে যায় সালমান খানেরও সেই সিনেমা। অর্থাৎ এটা স্পষ্ট যে চাইলে ভারত বাংলাদেশে তাদের সেনা পাঠাতে পারবে না। তাছাড়া ভারতীয় প্রোপাগান্ডা ক্যাম্পেইনে যেভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বর্ণনা করা হচ্ছে তার ছিটে ফোটাও হচ্ছে না বাংলাদেশে। তবে ট্রাম্প প্রশাসনের উপর এইসব হিন্দুত্ববাদী সংগঠনের প্রভাব অনেক বেশি, যার ফলে 20 জানুয়ারির পর বাংলাদেশের উপর তারা ব্যাপকভাবে আন্তর্জাতিক চাপ দিবে সেটা এখনই অনুমান করা যায়। বাংলাদেশ এই চাপ কিভাবে মোকাবেলা করবে সেটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের মূল ভাবনা হওয়া উচিত।